দর্শক, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হসপিটাল নিবেদিত সুস্থ মেরুদণ্ড সুস্থ জীবন। আপনাদের সাথে রয়েছি আমি ডাক্তার তানিয়া রহমান মিতুল। দর্শক, আজ আমরা এমন একটি টপিক নিয়ে কথা বলবো যেই সমস্যায় ভুগেনি এমন মানুষের সংখ্যা হয়তো কম হয়তো নেই। কথা বলবো কোমরে ব্যথা সাতকাহন নিয়ে। আমাদের সাথে আজ এদেশের একজন স্বনামধন্য সুচিকিৎসক উপস্থিত রয়েছেন। আমাদের সাথে রয়েছেন ডাক্তার শরীফ আহমেদ জুনায়েদ, সহযোগী অধ্যাপক, স্পাইন সার্জারি, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোর, ঢাকা, এবং তিনি কনসালটেন্ট বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হসপিটাল। স্যার, প্রথমে অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই। কেমন আছেন? ধন্যবাদ আপনাকে। আমি ভালো আছি। সেই সঙ্গে আমি আমার দর্শকদেরও বলতে যাচ্ছি যে আজকে আমাদের যে টপিক কোমর ব্যথার সাতকাহন, আমরা আজকে অত্যন্ত বিশদভাবে আলোচনার মাধ্যমে বোঝানোর চেষ্টা করব যে কোমর ব্যথার ব্যাপ্তি কী এবং তার প্রতিকার কী এবং এ সম্পর্কিত যে ভ্রান্ত ধারণা সেগুলো যেন আমরা দূর করতে পারি। প্রথমে বলবো স্যার, কোমরে ব্যথা নিয়ে আমাদের মধ্যে একটা আতঙ্ক রয়েছে, তো এই আতঙ্কটা কেন, এবং এই যে এত কোমরে ব্যথা, এই ব্যক্তি কতটুকু, যদি ন্যাশনালি বলি ইন্টারন্যাশনালি বলি, স্যার আমাদের দর্শকদের উপযোগী করে যদি একটু বলতেন। আসলে কোমর ব্যথা বলা হয়ে থাকে যে প্রত্যেকটা মানুষই তার জীবনের কোনো এক পর্যায়ে কোমর ব্যথা আক্রান্ত হয়। তো আমাদের যে ধারণা যে কোমর ব্যথা হলেই কি সব শেষ, মোটেই না। সাম্প্রতিককালে এক জরিপে দেখা যায় বাংলাদেশের প্রেক্ষিতে অ্যারাউন্ড 21%, মানে 21 ভাগ মানুষ কোনো না কোনো সময় কোমর ব্যথা আক্রান্ত হয়ে থাকে, এবং আশঙ্কাজনকভাবে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া বা যারা স্টুডেন্ট বা যারা কর্মজীবী তাদের মধ্যে এই হার অনেক বেশি, প্রায় 42%। কোমর ব্যথা ক্ষেত্রে অ্যাক্টিভিটি অফ দ্য লাইফ, মানে কে কতটুকু অ্যাক্টিভ লাইফ লিড করলো, কে কতটুকু চলাফেরা করলো, মাংসপেশির কতটুকু মুভমেন্ট হলো, এই সামগ্রিক কিছুর উপর নির্ভর করে আসলে এর ব্যাপ্তি কীরকম হবে। ধন্যবাদ স্যারকে। স্যারের কাছে জানতে চাইবো যে স্যার, কোমরে যে ব্যথা হয় তার পিছনে নিশ্চয়ই কারণ রয়েছে, তো মোস্ট ইম্পর্ট্যান্ট, খুব গুরুত্বপূর্ণ কিংবা ভাইটাল কারণ কোনগুলো? আমি যদি কোমর ব্যথার প্রথম এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কারণ নিয়ে কথা বলি, তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট কারণ হচ্ছে মাংসপেশির পর্যাপ্ত ব্যবহার না করা। অর্থাৎ আমরা যদি পর্যাপ্ত হাঁটাচলা না করি, একটানা বসে কাজ করি বা একটানা দাঁড়িয়ে কাজ করি এবং সুষম খাদ্যাভ্যাস বা ব্যায়াম না করি, সেই ক্ষেত্রে কোমর ব্যথা হতে পারে। এবং এই সাথে যদি মানসিক অবসাদ, দুশ্চিন্তা কিংবা পর্যাপ্ত ঘুম না হয়ে থাকে, তাহলে এটিকে অনেকাংশে বাড়িয়ে দিবে। স্যার, ফিজিক্যাল কি কারণ হতে পারে? যে আমরা তো এখন শুনলাম যে স্ট্রেসের কারণে আমরা ফিজিক্যাল মুভমেন্ট করি না, সেগুলো, কিন্তু ডিজিজ, এসব কি কারণে আসলে কোমরে ব্যথা হতে পারে? আসলে আমি প্রথমে যে কারণগুলো বললাম সেটা হচ্ছে মোটা দাগে, মানে এগুলো নিয়ামক হিসাবে কাজ করে। যখন এগুলোর মাঝে কোনো রকম অসামঞ্জস্যতা দেখা যায় তখনই ফিজিক্যালি আক্রান্ত হয়। যেমন প্রথম কারণ আমরা যেটা বলি ডিস্ক প্রলাপস, বা অনেকেই যেটিকে পিএলআইডি নামে বলে থাকে, বা সায়াটিকা, যেটি আমাদের দেশে খুবই কমন। রোগীরা নিজেরা এসে বলে যে আমি পিএলআইডিতে আক্রান্ত বা সায়াটিকা আক্রান্ত, তার মানে কি এখন আমি কি করব। তো এটি একটি প্রধান কারণ। তারপরে বয়স্কদের ক্ষেত্রে স্পাইনাল স্টেনোসিস বা মেরুদণ্ডের যে ক্যানাল বা আমাদের যে স্নায়ু যেখানে থাকে তার ডায়ামিটারটা যদি কমে যায়, সেই ক্ষেত্রে হতে পারে। এছাড়া অন্যান্য কিছু কারণ, যেমন টিউবারক্লোসিস বা ইনফেকশনের জন্য হতে পারে। টিবি যদি হয়, টিবি কিন্তু শুধু যে ফুসফুসে হয় তা কিন্তু না, মেরুদণ্ডেও হতে পারে, কিংবা মেরুদণ্ডে যদি কোনো ইনফেকশন হয় সেক্ষেত্রে হতে পারে। অথবা বয়স্ক মানুষ যাদের বয়স 60 কিংবা 70-এর চেয়ে বেশি, বিশেষ করে মহিলাদের যখন মেনোপোজ হয়ে যায় তখন অস্টিওপোরোসিসে আক্রান্ত হবার অনেক কারণ থাকে। আর কিছু কিছু ক্ষেত্রে যেমন ক্যান্সার বা অন্যান্য কিছু ক্ষেত্রেও কোমর ব্যথা হতে পারে। সেগুলো আসলে সুনির্দিষ্ট পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তখন আসলে নিরূপণ করতে হবে যে এক্স্যাক্টলি কোন কারণে তার এটা হচ্ছে। সুন্দর বলেছেন স্যার। এখন স্যার আমরা কি করব? অনেকে যেটা করেন, কোমরে ব্যথা হলে জাস্ট খালি ফ্ল্যাট হয়ে শুয়ে থাকি, তাহলে হয়তো রেস্ট নিলে হয়তো ভালো হয়ে যাবে। এই ধারণাটা কতটা সত্যি? এই ধারণাটা আসলে মোটেই সত্যি নয়। কোমর ব্যথা হলে প্রথমত কারণ অনুযায়ী চিকিৎসা করতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে যদি এরকম হিস্ট্রি থাকে যে কোনো একটা জিনিস ওঠানোর কারণে তার পেইন হচ্ছে, বা দীর্ঘক্ষণ বসে থাকার কারণে, দীর্ঘক্ষণ শুয়ে থাকার কারণে যদি হয়, তাহলে প্রথমত ওই কারণটা যে কারণে হচ্ছিল সেই কারণটা নিরূপণ করে সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। বেশিরভাগ ক্ষেত্রেই সাধারণত যদি কারো খুব তীব্র ব্যথা থেকে থাকে
আমরা সাধারণত সর্বোচ্চ 1 থেকে 2 দিনের বিশ্রামের পরামর্শ দিয়ে থাকি, কারণ দীর্ঘ সময় যদি বিশ্রামে থাকা যায় ব্যথা হয়তো কমবে, কিন্তু আলটিমেটলি যেটা হবে আমাদের পিছনের যে মাংসপেশি যেগুলো আছে, যেগুলোকে আমরা ব্যাক মাসেল বলে থাকি, সেগুলো কিন্তু আলটিমেটলি দুর্বল হয়ে যাবে। সেজন্য আমার মনে হয় যে প্রথম থেকেই কারণ যদি হয়, সেই কারণ অনুযায়ী চিকিৎসা করলে প্রথমত এটা উপকৃত হওয়ার চান্স বেশি। ক্ষেত্র বিশেষে হয়তো শুধুমাত্র হালকা গরম সেক কিংবা একটু রেস্ট তাতেই কমে যাওয়ার কথা। যদি তারপরেও না কমে, তখন আসলে চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। স্যার, এই যে বললেন চিকিৎসকের শরণাপন্ন হতে হবে, এখন আমাদের মধ্যে আসলে এক ধরনের কনফিউশন, কোমরে ব্যথা নিয়ে আমরা আসলে কার কাছে যাব? নিউরোসার্জনের কাছে যাব, অর্থোপেডিক সার্জনের কাছে যাব, নাকি পেইন মেডিসিনের কাছে যাব? এটা নিয়ে অনেক কনফিউশন তৈরি হয়। অনেকে আবার বিভিন্ন জায়গায় ঘুরেন, সময় অনেক বেশি চলে যায়। তো এই বিষয়ে দর্শকদেরকে সচেতন করার জন্য কি বলবেন? কোমর ব্যথা আসলে কে চিকিৎসা করবেন? পেইন স্পেশালিস্ট, অথবা ফিজিক্যাল মেডিসিন, অথবা অর্থোপেডিক ও নিউরোসার্জন? আমার মনে হয় যে আমি যদি সিম্পলি আনসার করতে চাই, বেস্ট হচ্ছে স্পাইন সার্জন। সে স্পাইন সার্জন, কারণ সে কিন্তু একই সঙ্গে কোমর ব্যথার সব ধরনের, সে ওষুধ দিয়ে চিকিৎসা করা বা কী ধরনের অ্যাডভাইস করতে হবে বা কার কাছে যেতে হবে ফিজিওথেরাপির জন্য, সেটিও রেফার করবে। যে সমস্ত ক্ষেত্রে এটি ওষুধের মাধ্যমে নিরাময়যোগ্য নয়, যদি কোনো ইন্টারভেনশন দরকার হয়, সেটি ইনজেকশন হোক কিংবা সার্জারি হোক, তার টোটাল অর্থাৎ ইন টোটো ম্যানেজমেন্ট, কমপ্লিট ম্যানেজমেন্ট তার কাছে রয়েছে। অন্যথায় যেটি হয়, সাপোজ যিনি পেইন স্পেশালিস্ট বা যিনি ফিজিক্যাল মেডিসিন স্পেশালিস্ট, আমি কাউকে খাটো করার জন্য বলছি না, আমাদের কিন্তু সবারই টেন্ডেন্সি থাকে, আমি আসলে যে বিষয়ে অভিজ্ঞ, আমার টেন্ডেন্সি থাকে আমি ওইটার চিকিৎসার ওই আলোকেই সমাধান দেওয়ার। কিন্তু সব সময় সব সমাধান কিন্তু গাণিতিক নিয়মে হয় না। কিছু কিছু ক্ষেত্র বিশেষে এটি হয়তো দেখা যায় যে তার মানে চিকিৎসার মাধ্যমে যদি না হয়, সার্জিক্যাল ইন্টারভেনশন দরকার হয়, তখন কিন্তু তাকে ওই ধরনের চিকিৎসার প্রয়োজন হয়। সেজন্য যিনি সব ধরনের চিকিৎসা সম্পর্কেই পরিপূর্ণ ধারণা রয়েছে, স্পাইন সার্জন বিশেষ করে, সে কিন্তু টোটাল সলিউশনটা দিতে পারবে। আদারওয়াইজ যেটা হয় যে বায়াসনেস কাজ করে, সে হয়তো পার্টিকুলার ওটাতেই ফোকাস দিবে। কেউ হয়তো ফিজিওথেরাপিটাকে খুব বেশি প্রায়োরিটি দিবে, আরেকজন হয়তো চিন্তা করবে যে শুধুমাত্র ইনজেকশন দিয়েই সব সমাধান সম্ভব। আবার আমরা যারা সার্জন, আমরা যদি মনে করি যে সব রোগীকে অপারেশন করে ফেলবো, এটিও কিন্তু একেবারেই অন্যায়। তবে সবচেয়ে আশাপ্রদ ব্যাপার হচ্ছে মেরুদণ্ডের যত রকমের প্রবলেমে যাই থাকুক না কেন, 90% কিন্তু কোনো অপারেশনের প্রয়োজন নেই। সুতরাং সঠিক রোগ নির্ণয় করা এবং পেশেন্টের প্রতি, রোগীর প্রতি যদি সহানুভূতিশীল হয়, সঠিকভাবে পরীক্ষা নিরীক্ষা করে, পরীক্ষা নিরীক্ষা মানে শুধু ইনভেস্টিগেশন না, রোগীর সাথে কথা বলা, রোগীকে ফিজিক্যালি চেক করা যে আসলে তার ফিজিক্যাল কারণটা আসলে কি, সেই ক্ষেত্রে 60-70% ক্ষেত্রে কিন্তু আমি এখান থেকে প্রয়োজনীয় ক্লু পেয়ে যাব। তারপর কনফার্মেশনের জন্য হয়তো বা আমাকে কিছু পরীক্ষা করতে হবে, ইনভেস্টিগেশন। সেজন্য এটি খুব গুরুত্বপূর্ণ আসলে অ্যাটিটিউড। স্যারের কাছে এখন যে বিষয়টি জানতে চাইবো, কোমরে ব্যথা মানে কি এমআরআই পরীক্ষা? আবার এমআরআই পরীক্ষা মানে কি অপারেশন কিনা? রোগীরা এসে প্রায় কমপ্লেন করে থাকেন, ইভেন ডাক্তারের কাছে যাওয়া মাত্রই একটু হিস্ট্রি না শুনেই কোমর ব্যথা, যান ইনভেস্টিগেট, এক্স-রে বা এমআরআই করে নিয়ে আসেন। তবে আমি প্রথমেই আলোচনার শুরুতেই যেমনটি বলেছিলাম, বেশিরভাগ ক্ষেত্রেই কোমর ব্যথা কিন্তু মাসেল স্প্রেইন অর্থাৎ মাংসপেশির যদি ইনঅ্যাক্টিভিটির কারণে হয়ে থাকে। এখন যদি এরকম হিস্ট্রি পাই যে তার একটা কোনো জিনিস ওঠাতে যেয়ে তার ব্যথা হলো, বা দীর্ঘক্ষণ বসে থাকার কারণে, বা প্রপারলি তার রেস্ট না হবার কারণে, কিংবা অবসাদের কারণে যদি হয়ে থাকে, তাহলে তো তার আসলে ইনভেস্টিগেশনের কোনো প্রয়োজন নাই। তো সেই ক্ষেত্রে সিম্পলি কিছু ঔষধ, যেমন আমি যদি জাস্ট অ্যানালজেসিক ব্যথার জন্য কিছু ব্যথানাশক ওষুধ দিই এবং সঠিক পশ্চার, দেহভঙ্গি, আমি হয়তো পরবর্তীতে আলোচনায় আসব, বলে দিই, তাতেই কিন্তু যথেষ্ট। কিন্তু যদি ক্ষেত্র বিশেষে মনে হয় যে তার কোমর ব্যথার পাশাপাশি তার কোন ব্যথা কোনো পায়ের দিকে যাচ্ছে, অর্থাৎ রেডিকুলোপ্যাথি, এবং সেটি কিছু ওষুধ খাবার পরেও কমছে না, ইন্টারন্যাশনাল গাইডলাইন হচ্ছে যদি কোনো ব্যথা সাধারণত 3 থেকে 6 সপ্তাহ, নর্মাল
আমাদের ব্যথানাশক ঔষধ, কিছু মাসেল রিল্যাক্সেন বা ফিজিক্যাল কিছু ম্যানুভার বা ফিজিওথেরাপিতে যদি না কমে তাহলে হয়তো বা এমআরআই করতে হবে। আর ক্ষেত্র বিশেষে হ্যাঁ, এমআরআই অনেক সময় একদম প্রথম ইনভেস্টিগেশন হিসেবে দরকার হতে পারে। কখন? যদি কোনো পেশেন্ট এসে বলে যে তার কোমর ব্যথা এবং তার পা অবশ হয়ে যাচ্ছে, কিংবা তার প্রস্রাব পায়খানা অনুভূতি সে পাচ্ছে না, এটা হচ্ছে সার্জিক্যাল ইমার্জেন্সি। তখন তার আসলে কারণ নির্ণয়ের জন্য এমআরআই কিন্তু জরুরি। পরের অংশে যেমনটি আপনি বলেছিলেন যে এমআরআই মানেই কি অপারেশন, তো একটি গবেষণায় দেখা যায় আমরা যত এমআরআই পেশেন্টকে করানো হয় 30 বছরের পরে, যদি কারো পেশেন্ট, প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু ডিজেনারেটিভ অর্থাৎ বয়সজনিত কারণে পরিবর্তন থাকে। এবং রোগীরা তো আজকাল রিপোর্ট পড়ে আসেন, রিপোর্টে তো অনেক কিছু লেখা থাকে, ডিস্ক বালজিং বা নার্ভ রুট কম্প্রেশন, অলমোস্ট প্রত্যেকেরই কিন্তু কিছু না কিছু ডিস্ক বালজিং থাকতে পারে। সেটা ফিজিওলজিক্যাল অর্থাৎ নর্মাল শারীরবৃত্তীয় প্রক্রিয়া। এই ডিস্ক বালজিং বা রিপোর্ট দেখে হতাশ হওয়ার কিছু নেই। কিংবা যদি ফিজিশিয়ানও বলে থাকে যে আপনার এখানে ডিস্ক অনেক বেশি চাপ বা ডিস্ক বালজিং অল্প চাপ দেখে এটাকে অপারেশনের জন্য অ্যাডভাইস করে থাকেন, এটি কিন্তু একেবারেই অনুচিত। কারণ আমি যেমনটি বলেছিলাম 90% মানে শতকরা 90% ক্ষেত্রেই কিন্তু কোনো অপারেশনের প্রয়োজন হয় না। জাস্ট শুধু কিছুমাত্র নিয়মকানুন এবং কিছু মেডিকেশন, কিছু ফিজিওথেরাপির মাধ্যমে কিন্তু এটি নিরাময় সম্ভব। তাই ডিস্ক বালজিং বা এমআরআই রিপোর্ট দেখে অপারেশন করে ফেলতে হবে বা অপারেশন একেবারে ম্যান্ডেটরি, এরকম কোনো ব্যাপার আসলে না। স্যার, আমরা কিন্তু আসলে আশ্বস্ত হলাম এবং খুব খুশি হলাম, আমাদের দর্শকরা আরও খুশি হবেন। অপারেশনটা আমরা সবাই খুব ভয় পাই, তো এই বিষয়ে আমরা আর অনেক কথা বলবো। এই মাঝে আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি। সুধী দর্শক, আপনারা দেখছেন বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হসপিটাল নিবেদিত সুস্থ মেরুদণ্ড সুস্থ জীবন। আমরা কথা বলছি কোমর ব্যথার সাতকাহন নিয়ে। আরও অনেক কথা বলবো, এরই মাঝে ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি। আশা করছি আমাদের সাথেই থাকবেন। সুধী দর্শক, আপনারা দেখছেন বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হসপিটাল নিবেদিত সুস্থ মেরুদণ্ড সুস্থ জীবন। বিরতির পর ফিরে যাচ্ছি মূল আলোচনায়। স্যার, আমরা কথা বলছিলাম কোমরের ব্যথার সাতকাহন নিয়ে। এখন জানতে চাইবো যে কোমরের ব্যথা সারবার কিংবা উপশমের কোনো ঘরোয়া পদ্ধতি রয়েছে কিনা? ডেফিনেটলি, অবশ্যই। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই তো আসলে ইভেন চিকিৎসকের শরণাপন্ন হওয়ারও প্রয়োজন পড়ে না। প্রথমত হচ্ছে বসার ভঙ্গি কিংবা পশ্চার। আমরা যদি দেখি যে আসলে কেন হয়, আমরা যদি একটানা বসে থাকি তাহলে ধীরে ধীরে মাংসপেশিগুলো ক্লান্ত হয়ে যায়। সেজন্য নিয়ম হচ্ছে প্রতি 20 মিনিট পর পর বসার অবস্থান পরিবর্তন করা, এবং যারা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকেন তাদেরকে 1 ঘন্টা পর পর জাস্ট 1 মিনিটের জন্য হলে তার পশ্চার চেঞ্জ করা। এবং বসার ক্ষেত্রে সবসময় চেষ্টা করতে হবে মেরুদণ্ড যেন সোজা থাকে, এবং ক্ষেত্র বিশেষে যদি দরকার হয় তাহলে পিলো রাখার জন্য সাপোর্ট হিসেবে। আর ইতিমধ্যে যদি কিছু ব্যথা হয়ে যায়, প্রথমত হালকা গরম কিংবা ঠান্ডা সেক দেওয়া যেতে পারে, প্লাস যেটি বলেছিলাম 1 থেকে 2 দিন সাময়িক বিশ্রামের দরকার হতে পারে। এবং ক্ষেত্র বিশেষে যদি খুব বেশি ব্যথা হয়ে থাকে তাহলে ডাক্তারের পরামর্শ মতো কিছু ব্যথানাশক ঔষধ কিংবা মাংসপেশির জন্য রিল্যাক্সেন জাতীয় কিছু ওষুধ খাওয়া যেতে পারে। আর যদি দেখা যায় যে না, এগুলো করার পরেও যদি না কমে তাহলে হয়তো বা চিকিৎসকের পরামর্শ মতো তখন ইনভেস্টিগেশন করে এক্স্যাক্ট কারণ নির্ণয় করে সে অনুযায়ী চিকিৎসা নিতে হবে। স্যার, অপারেশন ছাড়া একদম ভালো হয়ে যাওয়ার কোনো উপায় কি রয়েছে? অপারেশনটা আমরা সবাই ভয় পাই, যে 90% ক্ষেত্রে কিন্তু কোনো অপারেশনের কিন্তু কোনো প্রয়োজন নেই। যদি আমরা রিস্ক ফ্যাক্টরগুলো আইডেন্টিফাই করতে পারি, আমরা যদি কারো যদি অবেসিটি বা স্থূলতা দেখে, ওজন যদি বেশি থাকে, সেটি যদি একটা নির্দিষ্ট মাত্রায় নামিয়ে নিতে পারি, পর্যাপ্ত ঘুম অর্থাৎ দৈনিক কমপক্ষে 6 থেকে 8 ঘন্টা ঘুমের যদি ব্যবস্থা থাকে, মানসিক স্ট্রেস যদি কমানো যায়, এবং সবচেয়ে বড় যেটি দরকার ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা ব্যায়াম, প্রতিদিন যদি অন্তত 30 মিনিট হাঁটা যায় 2 কিলোমিটার মানে স্পিডে, তাহলে কিন্তু মানে আইডিয়ালি তার কিন্তু কোমর ব্যথা হওয়ার চান্স কিন্তু খুবই কম। এবং কিছু সাধারণ নিয়ম, যেমন কিভাবে একটা জিনিস উঠাতে হবে, আমাকে এমন কিছু করা যাবে না যাতে করে মেরুদণ্ড বাঁকা হয়। আমি কিন্তু সব কাজ এভরিথিং ইজ অ্যালাউড, শুধুমাত্র সঠিক নিয়মটা জানা থাকলে,
যে আমি আসলে কিভাবে কোন কাজটা করব। এবং আমি যদি প্রতিদিন কিছুটা ফিজিক্যাল একটা ব্যায়াম করতে পারি কিংবা সাঁতার কাটা বা হাঁটা, অন্য কিছু সম্ভব না হলেও অ্যাটলিস্ট হাঁটা কিন্তু সম্ভব। আপনি যদি সময় করে 30 মিনিট বা 30 মিনিট যদি প্রতিদিন 2 কিলোমিটার হাঁটতে পারেন, তাহলে মাসেলের জন্য যে অ্যাক্টিভিটি দরকার, মাসেলগুলো খুবই অ্যাক্টিভ হবে, মাসেলগুলো খুবই স্ট্রং হবে এবং তাদের কিন্তু কোমর ব্যথা হওয়ার চান্স থিওরিটিক্যালি একেবারে শূন্যের কাছাকাছি। এটি ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ আসলে বিষয়টি। স্যার, যারা আসলে দীর্ঘদিন অফিসে বসে কাজ করেন, এখন তো ডেস্ক জব বেশি, ব্যাংকার, কর্পোরেটে কিংবা আমরাও কিন্তু স্যার বসে কাজ করি বেশি, তারা আসলে কোমরের ব্যথাটা এড়াবেন কি করে? তার জন্য পোস্টার খুবই গুরুত্বপূর্ণ। প্রথম যেমনটি বলেছিলাম যে পিছনে একটা ব্যাক সাপোর্ট ইউজ করা যেতে পারে, আর প্রতি 20 মিনিট পর পর একটু বসার পোস্টার চেঞ্জ করা। আর 1 ঘন্টা পরে যদি বসে থাকি তাহলে জাস্ট উঠে 1 মিনিটের জন্য দাঁড়ানো, অথবা যে দাঁড়িয়ে কাজ করে তাকেও, অর্থাৎ যে পজিশন ছিল তা চেঞ্জ করতে হবে। মোবাইল ফোন বা ল্যাপটপের কারণে যে কোমর ব্যথার সাথে সরাসরি সম্পৃক্ত না থাকলেও ঘাড় ব্যথা, আমি যখন ঘাড় ঝুঁকে যাই, মানে বলা হয়ে থাকে আমি যখন 15 ডিগ্রি ঝুঁকে যাই তখন আমাদের যে মেরুদণ্ডে 13 কেজি চাপ পড়ে বেশি। যখন 13 কেজি চাপ বেশি পড়ে, যদি 15 থেকে 30 ডিগ্রিতে যায় তাহলে 18 কেজি, অনেক বেশি। যদি 60 ডিগ্রিতে যায় তাহলে অলমোস্ট প্রায় 22 কেজি। এই বিষয়গুলো কিন্তু স্যার আসলে আমাদের সবার জানা নেই। এবং সেজন্য এই যে মোবাইল ফোনে সারাক্ষণ স্ক্রিন দেখা বা করে, সেই ক্ষেত্রে কিন্তু মানে বিশেষ করে ঘাড় ব্যথা, সেই সঙ্গে কিন্তু কোমর ব্যথাও কিন্তু অবশ্যই হবে। এই ব্যাপারটি আমাদের খুবই সচেতন থাকতে হবে। আসলে স্যার, এই যে এতটুকু ঝুঁকার কারণে যে মেরুদণ্ডের উপর এত প্রেশার পড়ছে, এটা আসলে স্যার আসলে অনেকেরই জানা নেই, আমার নিজেরও জানা ছিল না। তো স্যারের কাছে জানতে চাইবো, স্যার আমরা তো এখন ডায়াবেটিসের রোগী প্রচুর আমাদের দেশে বিদেশেও, তো এই কোমরে ব্যথার সাথে ডায়াবেটিস রোগের কোনো সম্পর্ক রয়েছে কিনা? ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে নিউরোপ্যাথি নামে একটি রোগ হয়ে থাকে, যে কোমর ব্যথা যাদের ডায়াবেটিস থাকে তাদের নার্ভ রুটে সহজেই কম্প্রেশন হয় এবং অন্য মানুষের ক্ষেত্রে যতটুকু নার্ভে চাপ থাকলে যে সিমটম তৈরি করবে, ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে তার চেয়ে বেশি হবে। সেজন্য ডায়াবেটিস যতটা সম্ভব নিয়ন্ত্রণে রাখতে হবে। স্যার, এবার জানতে চাইবো যে কোমরে ব্যথার আধুনিকতম চিকিৎসা, যেটা ইন্টারন্যাশনালি বিভিন্ন গাইডলাইন বলছে, মিনিমাল সার্জারি, মানে মিনিমাল ইনভেসিভ সার্জারি, তো এন্ডোস্কোপিক সার্জারি, এগুলো সম্পর্কে স্যার যদি একটু বুঝিয়ে বলতেন। এখন তো আসলে কোমর ব্যথার চিকিৎসা অনেক আধুনিক। প্রথমত হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু অপারেশনের প্রয়োজন হয় না। কিছু কিছু ক্ষেত্রে যদি নর্মাল ওষুধের পাশাপাশি দরকার হলে কিছু পেইন মেডিকেশন, যেমন কিছু ক্ষেত্রে সীমিত ক্ষেত্রে ইনজেকশনের রোল রয়েছে। কোন ক্ষেত্রে যাদের মনে করি যে অপারেশনের প্রয়োজন নাই বা যেটি নর্মাল ওষুধে কাজ করে না, সিম্পলি সিলেক্টিভ নার্ভ রুট ব্লক জাতীয় কিছু ইনজেকশন দেওয়া যেতে পারে বা ক্ষেত্র বিশেষে ইপিডুরাল। আর যে সমস্ত পেশেন্ট যাদের সার্জারির প্রয়োজন হবে তাদের কিন্তু প্রয়োজন অনুযায়ী এখন অনেক অত্যাধুনিক চিকিৎসা, যেমন আমি যদি বলি এন্ডোস্কোপিক সার্জারি, মাইক্রোডিস্কেক্টমি বা মিনিমাল ইনভেসিভ স্পাইন সার্জারি করা যেতে পারে। তবে এক্ষেত্রে একটি ব্যাপার খুবই গুরুত্বপূর্ণ, আসলে কোন পেশেন্টকে আমরা কোন চিকিৎসা দিব। অনেক রোগী এসে বলে থাকে যে আমাকে এন্ডোস্কোপি করে দেন, হয়তোবা সে ওটার জন্য আইডিয়াল ক্যান্ডিডেট না। সুতরাং কোন রোগীর জন্য কোন চিকিৎসাটা লাগবে এটি নিরূপণ করাও কিন্তু সার্জনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের ন্যাচারাল তো টেন্ডেন্সি সবারই যে না কেটে, মিনিমাল যত না কেটে অপারেশন করা, কিন্তু সব ক্ষেত্রে কিন্তু এটি প্রযোজ্য নয়। আবার যেটি মিনিমাল ইনভেসিভ বা না কেটে করা সম্ভব, এন্ডোস্কোপি বা এর মাধ্যমে, তার মাধ্যমে যদি আমরা এটি করে থাকি তাহলে কিন্তু রোগী দ্রুত রিহ্যাব হতে পারবে। এবং অত্যন্ত আশাপ্রদ ব্যাপার হচ্ছে এই চিকিৎসা কিন্তু, এবং আমাদের দেশে বিশেষ করে বাংলাদেশের সরকারি হাসপাতালগুলোতে প্লাস প্রাইভেটে, যেমন বাংলাদেশ স্পাইন এবং অর্থোপেডিক হসপিটালে কিন্তু মানে মেরুদণ্ডের যত রকমের মিনিমাল ইন্টারভেনশন রয়েছে, এন্ডোস্কোপিক, মাইক্রোডিস্কেক্টমি, মিনিমাল ইনভেসিভ, সব ধরনের চিকিৎসা এখানে ব্যবস্থা রয়েছে। স্যারের কাছে এবার জানতে চাইবো, যে স্যার আমরা বলছি মিনিমাল ইনভেসিভ সার্জারি, এন্ডোস্কোপিক সার্জারি, এগুলো আধুনিকতম চিকিৎসা, নিশ্চয়ই এর কিছু বেনিফিটস কিংবা সুবিধা রয়েছে। এটা কি সবার জন্য, এটাকে আবার সবার জন্য প্রযোজ্য কিনা সেটাও তো জানা প্রয়োজন। প্রথম কথা হচ্ছে যে মিনিমাল ইনভেসিভ সার্জারি বা এন্ডোস্কোপিক সার্জারি যাই বলে না থাকি না কেন, সেই সুবিধা আমরা তখনই পাবো যখন আমরা সঠিক রোগী নির্বাচন করতে পারবো। সব রোগীর জন্য কিন্তু এটি প্রযোজ্য না। যদি আমরা সঠিক রোগী নির্ণয় করতে পারি তাহলে অবশ্যই আমরা খুবই চমৎকার রেজাল্ট, যেমন আমরা এন্ডোস্কোপিক সার্জারি যদি করে থাকি তাহলে সেক্ষেত্রে সে অপারেশনের জাস্ট পরপরই তার কিন্তু
পেন রিলিফ হয়ে যাবে, ব্যথা কমে যাবে এবং ক্ষেত্র বিশেষে 4 থেকে 6 ঘন্টা, এমনকি তাকে আমরা পরের দিন রোগীকে ছেড়ে দিতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে আমরা কাদের ক্ষেত্রে করব। পেশেন্ট যদি খুব অবেস বা স্থূল থাকে, যে হচ্ছে তার অ্যাকচুয়ালি ওপেন করে নর্মাল আমরা যে কনভেনশনাল ওয়েতে যে কাটাকাটি করে যে অপারেশন করি, সেই ক্ষেত্রে কিন্তু তার পেইন কিন্তু অনেক বেশি হয় পরবর্তীতে। তার জন্য কিন্তু এন্ডোস্কোপি খুবই একটা ভালো অপশন। কিন্তু কোনো পেশেন্টের যদি দেখি যে তার অলরেডি হাড়ে ইনস্টেবিলিটি, আমরা যেটি বলে থাকি যে মেরুদণ্ডের হাড়ের অবস্থা নাজুক, সেই ক্ষেত্রে যদি আমি তাকে এন্ডোস্কোপি করে দিই, তার হয়তো সাময়িক কিছুটা উপশম হবে, আলটিমেটলি কিন্তু সে আবার পরবর্তীতে আমার কাছে ব্যাক করবে। সুতরাং সঠিক রোগ নিরূপণ করা এবং সঠিক সিলেকশন এটি গুরুত্বপূর্ণ। স্পাইন সার্জারি মনে রাখতে হবে, স্পাইন সার্জারির আউটকাম ডিপেন্ড করে সার্জারির উপর নয়, বরং আসলে তার সার্জারির প্রয়োজন কিনা এবং প্রয়োজন থাকলে তাকে আমি কোন সার্জারি করব। তাকে কি আমি ওপেন করে করব, মানে নর্মাল কেটে করব, নাকি মিনিমাল ইনভেসিভ করব। সবার জন্য যদি আমি সেম প্রিন্সিপাল বা কমন সূত্র অ্যাপ্লাই করতে যাই, তাহলে কিন্তু আসলে লেজে গোবরের অবস্থা হবে। এবং এই জন্যই মূলত স্পাইন সার্জারি সম্পর্কে যত ভীতি কাজ করে আমাদের দেশে। খুব সুন্দর বলেছেন স্যার, একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। তো যে বিষয়টি না জানলেই না, এই যে কোমরে ব্যথা নিয়ে নানান ধরনের ভ্রান্ত ধারণা, কুসংস্কার আমাদের মধ্যে রয়েছে, এই বিষয়ে জেনে আমরা আজকের আলোচনা আমরা এখানে শেষ করব। তো আমার মনে হয় যে আমরা আলোচনার শেষ প্রান্তে আমার কাছে সবচেয়ে যেটি গুরুত্বপূর্ণ দর্শকদের জন্য, সেটি হচ্ছে যে কোমর ব্যথা মানেই প্যারালাইসিস বা পঙ্গুত্ব নয়। মনে রাখতে হবে এটি আমাদের একটি জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ। প্রত্যেকটা মানুষের জীবনে কোনো পর্যায়ে কোমর ব্যথা হতে পারে। সেই ক্ষেত্রে যাতে না হয় সেজন্য কিছু নিয়ম কানুন, আমরা যদি প্রতিনিয়ত কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটি, যেমন ব্যায়াম করার অভ্যাস করি, প্রতিনিয়ত ওকে 30 মিনিট সময় নিজের জন্য ব্যয় করি, হাঁটার অভ্যাস করি এবং সঠিক যে পশ্চার এবং দেহভঙ্গি যেগুলো মেরুদণ্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেটি মেনে চলি। কারো যদি অতিরিক্ত ওজন থাকে তা যদি আমরা কমানোর চেষ্টা করি, ধূমপান পরিহার করি, সর্বোপরি স্ট্রেস কমানোর চেষ্টা করি, পর্যাপ্ত ঘুমের ব্যবস্থা করি, তাহলে কিন্তু কোমর ব্যথা থেকে আমরা অনেকাংশে এড়িয়ে যেতে পারবো। আর যদি ইতিমধ্যে কোমর ব্যথা হয়েই থাকে, তাহলে সঠিক চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং সে অনুযায়ী যদি ব্যবস্থা নিই, তাহলে কিন্তু এখন আমাদের দেশে সর্বাধুনিক চিকিৎসা রয়েছে। সুতরাং কোমর ব্যথা মানেই হতাশা, কোমর ব্যথা মানেই পঙ্গুত্ব তা নয়। উপযুক্ত নিয়মকানুন, সঠিক সুচিকিৎসকের পরামর্শ নেওয়া এবং সে অনুযায়ী ব্যবস্থা নিলে আমরা মনে হয় একটি নর্মাল এবং স্বাস্থ্যসম্মত জীবনযাপন করতে পারবো এবং পরবর্তীতে অলমোস্ট আগে যেরকম জীবনযাত্রা ছিল সেটি মেনটেন করেই চলাফেরা সম্ভব। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি আজকের আলোচনা থেকে দর্শকরা উপকৃত হয়েছেন এবং সচেতন হবেন। ধন্যবাদ। সুধী দর্শক, আমরা যেটা জানলাম, কোমরে ব্যথার ব্যাপকতা অনেক বেশি। এ রোগে অনেকেই ভুগছেন, কষ্ট পাচ্ছেন, তার নানান কারণ, জটিলতাও রয়েছে। তবে তার আধুনিকতম চিকিৎসা আমাদের দেশেই রয়েছে। চিকিৎসা নিয়ে সুস্থ এবং সুন্দর জীবন হবে সকলের। বিদায় নিচ্ছি বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হসপিটাল নিবেদিত সুস্থ মেরুদণ্ড সুস্থ জীবন থেকে। আবারও দেখা হবে নতুন কোনো স্বাস্থ্যের তথ্য নিয়ে। সেই পর্যন্ত সকলে খুব ভালো থাকুন। এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।